প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তাহলে আমরা আজকে আলোচনা করব দেওয়ানি কার্যবিধির পার্ট 10, আদেশ 37 থেকে 40। প্রথমে আদেশ 37 বলা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলের উপর সংক্ষিপ্ত কার্যপদ্ধতি, সামারি প্রসিডিউর অন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটার উপরে আমরা কিন্তু ক্রিমিনাল কেসই হতে দেখি। 1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটা এনআই অ্যাক্ট, চেকের মামলা। কিন্তু এই শুধু চেক না, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে বিল অফ এক্সচেঞ্জ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে হুন্ডি সহ আরো বেশ কিছু ডকুমেন্ট হয়, প্রমিজরি নোট। তো সেগুলোর উপরে যদি সিভিল মামলা করা হয়, সেই ক্ষেত্রে সেটার প্রসিডিউরটা কি হবে? সেটা সামারি ট্রায়ালের মাধ্যমে, বিধি একে বলা হচ্ছে সামারি শুট করা যাবে এবং নিষ্পত্তি করতে পারবেন হাইকোর্ট বিভাগ ও জেলা জজ। তো এখানে স্পেশাল প্রকৃতির কিছু মামলা তো জেলা জজ এটা করতে পারবেন, আর এটার আবার অরিজিনাল জুরিসডিকশন আছে হাইকোর্টেরও। এই কারণে হাইকোর্টে সামারি ট্রায়াল করা যাবে। আমরা জাস্ট এতটুকুই জানবো এখানে যে এনআই অ্যাক্টের উপরে যদি সামারি ট্রায়াল করা হয় কোনো দেওয়ানি মামলায় সামারি শুট হিসাবে, তাহলে আদেশ 37-এর এক বিধি অনুসারে করতে হবে, যেটার কার কার এখতিয়ার আছে, অরিজিনাল জুরিসডিকশন আছে হাইকোর্ট বিভাগ, মহামান্য হাইকোর্ট বিভাগ এবং মাননীয় জেলা জজ। এই দুইটা কোর্টের মাত্রই আছে এই সামারি শুট করার এনআই অ্যাক্ট বিষয়, মানে এনআই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বিষয়। আর বর্তমানে এইটা খুব একটা প্রচলন নাই, কারণ এনআই অ্যাক্টের মামলায় বেশি হয় ক্রিমিনাল কেস, সেটা সিভিল কেস করে না কেউ। ক্রিমিনাল কেস যেখানে থাকে সেখানে সিভিল কেস কম করা হয়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু জাস্ট এখানে কার কার এখতিয়ার আছে সামারি শুটের, এই যে হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ, এই দুইটা কোর্টের নামটা মনে রাখা জরুরি। এখানে এখান থেকে এতটুকুই আসতে পারে, তাই আমি একটু নজর দিয়েছি যেন একটা বিধি অন্তত আমরা মনে রাখি এখান থেকে। তারপরে আদেশ 38, রায়ের পূর্বে গ্রেপ্তার ও ক্রোক। লিখিত ব্যাচে যারা আছেন অলরেডি আমরা এটা 38 আদেশের 5, 6 খুব ভালোভাবে পড়েছি, 5 ও 6 বিস্তারিত ভাবে। তো এখানে আমরা আদেশ 38 থেকে বেশ কিছু বিধি এখানে পড়বো খুবই সংক্ষিপ্ত ভাবে। বলে রাখা ভালো যে ভাইভার জন্যও কিন্তু ভাইভাতে এই 38 আদেশ এভাবে প্রশ্ন আসে যে রায় পূর্বে গ্রেপ্তার ও ক্রোক কত আদেশ অনুসারে হয় বা কোথায় আছে। তখন আপনাকে বলতে হবে আদেশ 38, অর্ডার 38, অথবা ইংলিশে বলতে পারে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, এটা কোথায় আছে। তখন সিপিসি অর্ডার 38, এভাবে আপনাকে উত্তর করতে হবে ভাইভাতে। ভাইভাতে কিন্তু এই প্রশ্নটা অনেক আসে, বারবার রিপিট হয়। আমার ব্যাচে যারা পাশ করেছে আমাদের রাজশাহী থেকে, আমার কয়েকটা ফ্রেন্ডকে কিন্তু প্রশ্ন করেছিল এখান থেকে। এবং যারা ফেসবুক বা অনলাইনে দেখবেন যে বিভিন্ন গ্রুপে ভাইবার যে প্রশ্ন, ভাইবা হল থেকে যারা বের হয়ে আসে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয় যে কি কি প্রশ্ন করলো ভাইয়া বা আপু। তখন কোনো ভাইভা ক্যান্ডিডেট যখন কোনো কিছু ন্যারেট করেন, বর্ণনা করেন, তখন কিন্তু এই প্রশ্নটা আসে বারবার। তখন আমরা দেখি যে কেউ ডায়েরিতে নোট করে সেটা ছবি তুলে অনলাইনে দিয়ে দিয়েছেন। তো সেখান থেকে আমার কিছু কালেকশন করা আছে। আবার ভাইভা নোটে কিন্তু রিয়েল ভাইভা বলে বেশ কিছু প্রশ্ন যুক্ত করা আছে, তার মধ্যে এটাও আছে। এটা খুবই কিন্তু একটা হাইলাইটেড প্রশ্ন, যেটা এমসিকিউ রিটেন ভাইভা 3 স্টেজেই প্রযোজ্য। ইভেন যখন আপনি সিভিল প্র্যাকটিস করবেন, সিভিল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। বিধি একে কি বলা হচ্ছে? অর্থের মামলায় প্রথমে মূলত এই অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট বা অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, এটা করতে হলে মামলাটা হতে হবে মানি শুট বা অর্থের মামলা। অর্থের মামলার ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। অন্য মামলাতেও দেওয়া যেতে পারে, কিন্তু অর্থের মামলাতে এটা বেশি দিয়ে থাকে। অন্য মামলাতে দেওয়া যাবে না তা কিন্তু নয়, কিন্তু অর্থের মামলাতেই এটা বেশি দেওয়ার সুযোগ থাকে বা দিয়ে থাকে আদালত। অর্থের মামলায় বিবাদীকে হাজিরার জন্য জামানত তলব, যেন পলাতক না হয়। এখন তিনি যদি জামানত না দেন, মানে ব্যর্থ হন দিতে, সেক্ষেত্রে তার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে।
তাহলে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর কথা বলা হচ্ছে, বিধি একই। আপনাদের মনে রাখতে হবে কোন বিধিতে কি বলা হচ্ছে। প্রশ্ন আসতে পারে যে এটা কোথায় আছে, কত আদেশের কত বিধিতে, তখন বিধিও মনে রাখতে হবে আপনাদের। বিধি 4, বিবাদী জামানত দিতে ব্যর্থ হলে ডিক্রি না মিটানো অবধি জেলে সোপর্দ 6 মাস। আমরা সিপিসির আদেশে তো এটা জানছি, কিন্তু ধারাতে আমরা অলরেডি জেনেছি যে 50 টাকার বেশি মূল্যমানের কোনো যদি মামলা হয়, 50-এর বেশি, 50+, এটা যেহেতু 1960 সালের আইন, ওই সময় 50 টাকা মানে একটা বড় টাকা, বড় অ্যামাউন্ট। তাই 50 টাকার বেশি হলে 6 মাসের সিভিল প্রাইজন হবে, দেওয়ানি কারাদণ্ড হবে। আর যদি 50 টাকার কম হয়, 1 থেকে 49 টাকার মধ্যে হয়, তাহলে 6 সপ্তাহ। এটা আমার এভাবে টেকনিক্যালি লেখা আছে, 6 মাস 50+ টাকার জন্য, অথবা 6 সপ্তাহ। 6 সপ্তাহ বলতে 50 টাকার কম যদি হয় সেক্ষেত্রে আদেশের মধ্যে এটা স্পষ্ট লেখা আছে। তাহলে আবারও বলছি, 50 টাকার বেশি হলে 6 মাসের দেওয়ানি কারাগার, আর 50 টাকার কম হলে মাত্র 6 সপ্তাহ ম্যাক্সিমাম কারাগার দেওয়া যাবে। তাহলে এখানে 4 নম্বর বিধিতে বলা হচ্ছে কারাগার কত সর্বোচ্চ দেওয়া যাবে সেইটা। 5-এ বলা হচ্ছে সম্পত্তি উপস্থাপনের জন্য জামানত তলব ব্যর্থতায় সম্পত্তি ক্রোক। তাহলে আমরা গ্রেপ্তারি পরোয়ানার কথা 1 এবং 4ও দেখছি, মানে অ্যারেস্ট ওয়ারেন্ট, সিভিল মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট, আমরা যেটা সাধারণত ক্রিমিনাল মামলায় দেখে থাকি। আর 5-এ এসে কিন্তু সম্পত্তি ক্রোক বা অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি। 5-এর আগে কিন্তু আমরা অ্যাটাচমেন্ট দেখছি না। তাহলে সম্পত্তি উপস্থাপনের জন্য জামানত তলব ব্যর্থতায় সম্পত্তি ক্রোক। তো এই যে 5 নম্বরে যেটা বলা হচ্ছে, এটার আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, কেন এই পরিস্থিতি তৈরি হবে। একটা মানি শুটের মামলায় বাদী মনে করেন মামলা করলো 10 লক্ষ টাকা রিকভারির জন্য। এই 10 লক্ষ টাকা বিবাদী দিচ্ছে না, সেটার জন্য মামলা করলো বাদী। এখন অথবা হতে পারে কি যে অন্য একটা অ্যামাউন্টের জন্য মামলা করলো, ধরে নি 10 লক্ষ টাকার জন্য মামলা করলো। এখন বিবাদীর এই 10 লক্ষ টাকা দেওয়ার জন্য তার ক্যাশ টাকা নাই। কি আছে? তার একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা বিক্রয় করলে 10 লক্ষ বা 15 লক্ষ টাকা দাম হতে পারে। সেই প্রপার্টিটা বিবাদী বিক্রয় করে দিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, বা প্রপার্টিটা সরাই দিলে তখন আর টাকা রিকভারি করতে পারবে না বাদী, ডিক্রি পেলেও আর বিবাদীর কিছু যায় আসবে না, এই ভেবে সে সম্পত্তিটা বিক্রয় বা তার ছেলে মেয়ের নামে বা তার কোনো আত্মীয় স্বজনের নামে কি করছে, হেবা করে দিচ্ছে বা গিফট করে দিচ্ছে, এক কথায় হস্তান্তর করে দিচ্ছে বা দেওয়ার উপক্রম করছে। এরকম পরিস্থিতি যদি বাদী জানতে পাই যে আমি যে মামলা করলাম, যে আশায় মামলা করলাম, সে আশা আমার ভেস্তে যাবে যদি বিবাদী সেই সম্পত্তিটা কি করে ফেলে, হস্তান্তর করে ফেলে, তাহলে বিবাদীকে আটকাতে হবে। এই আটকানোর জন্যই আদালতের কাছে প্রার্থনা, দরখাস্ত দিয়ে 38 আদেশের 5 বিধি অনুসারে দরখাস্ত করতে হবে যে ইওর অনার, এই যে আমি মামলা করেছি, এই মামলার ডিক্রি পেলে এই ডিক্রির সুরক্ষার জন্য, কারণ ডিক্রিটা আমি কার্যকর করতে পারি, জারি করলে যেন আমার টাকাটা রিকভারি করতে পারি, এই কারণে বিবাদীর যে সম্পত্তি আছে সেটা সে বিক্রয় করে দেওয়ার চেষ্টা করছে যেন সেটা আটকানো যায়। তাই সেইটা তার কাছ থেকে আদালত দখলে নিয়ে সেটাকে কি করবে, ক্রোক করবে বা অ্যাটাচমেন্ট করবে। এটাই হচ্ছে এই যে অ্যাটাচমেন্টের কারণ। কোন পরিস্থিতিতে করবে সেটা আমি বুঝিয়ে দিলাম, যেটা লিখিত ব্যাচের যারা স্টুডেন্ট তারা ভালোভাবেই ইতিপূর্বে আপনারা জেনে গেছেন। আমি বিগত ক্লাসে দেখিয়েছি বিষয়টা। 6 নম্বর বিধিতে বলছে কারণ না দর্শালে জামানত না বা জামানত না দিলে ক্রোক। তো এখানে এই যে 5 নম্বরে যেটা, এটা কিন্তু সম্পত্তি ক্রোকের, যখন জামানত তলব করবে, জামানত তলব করবে, এই তলব করার পরে সে যদি না আসে আদালতে, তাহলে ডিরেক্ট আদালত কি করতে পারে, ক্রোক করতে পারে সম্পত্তি ব্যর্থ হলে। অথবা 6 নম্বর পয়েন্ট, যে আসলো 6 নম্বর বিধি যেটা, বিবাদী এসেছে, আসানোর পরে তাকে বলছে আপনি কারণ দর্শান, শোকজ করা হলো তাকে যে আপনার এই সম্পত্তিটা কেন ক্রোক করা হবে না সেটা আপনি ব্যাখ্যা করেন। যদি আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার সম্পত্তি ক্রোক করা হবে না। আর যদি আপনার ব্যাখ্যা বা কারণ সন্তুষ্টজনক না হয়, তাহলে আপনার সম্পত্তি ক্রোক করা হবে।
অথবা আপনি কি করেন, এই 10 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট কি করেন, আপনি আদালতে জমা দেন ওই চালান আকারে। এর আগে আমি বলেছিলাম আদালতে টাকা জমা দেওয়ার পদ্ধতি কি, চালান আকারে দিতে হয়। তাহলে ব্যাংকে টাকা জমা দিবে এবং তার চালানের কপি কোথায় দিবে? আদালতে জমা দিবে। তাহলে দেখেন 5 এবং 6 দুইটাতেই সম্পত্তি ক্রোক, কিন্তু 5-এ হচ্ছে বিবাদী আদালতে আসলোই না, তাকে তলব করা হলো, সে আসলোই না, মানে গড়হাজির। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গড়হাজির হলো, তাই আদালত বাধ্য হয়ে সম্পত্তি ক্রোক করে ফেলছে। 6 নম্বরে হচ্ছে বিবাদী হাজির হয়েছে কিন্তু সে কারণ দর্শাতে পারেনি, বা কারণ দর্শালেও সে তার সন্তুষ্টজনক নয়, অথবা তাকে জামানত দিতে বলা হলো, সে জামানত দিল না। তখন আদালত কি করবে? সম্পত্তি ক্রোক করবে। 5-এও ক্রোক, 6-এও ক্রোক। 5-এ গড়হাজির অবস্থায় ক্রোক, মানে উপস্থিত হলো না বিবাদী। আর 6-এ উপস্থিত হলো কিন্তু যে কারণে আসতে বললো সেই কারণটা উদ্ধার হলো না। আশা করি বিধি 5 এবং 6-এর পার্থক্য বুঝতে পেরেছেন। দুইটাই ক্রোক, কিন্তু পরিস্থিতি ভিন্ন। প্রশ্ন আসতে পারে যে রায়ের পূর্বে ক্রোকের ক্ষেত্রে বিবাদী যদি উপস্থিত হয় তাহলে কত বিধি অনুসারে ক্রোক করতে হবে? 6 বিধি অনুসারে। আর বিবাদীকে তলব করা হলো, বিবাদী আসলো না, সেক্ষেত্রে কত বিধি অনুসারে তার সম্পত্তি ক্রোক করা হবে? তখন হবে 5 বিধি। এখানে কিন্তু একটু প্যাচ লাগানো আছে। আশা করি ক্লিয়ার হবেন। আরো ভালো জানতে হলে আপনারা একটু বিয়ার একটা দেখে নেবেন, 5 আর 6। 11, রায়ের পূর্বে ক্রোককৃত সম্পত্তি ডিক্রি জারিতে পুনরায় ক্রোক করা যাবে না, প্রয়োজন হবে না। মনে করেন 11 বিধির বক্তব্য কি? মনে করেন একটা সম্পত্তি 5 অথবা 6 বিধি অনুসারে ক্রোক করা আছেই, যেই সম্পত্তি একবার ক্রোক করা আছে বিবাদীর। এখন এই মামলায় ডিক্রি হয়েছে, রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করা আছে। ডিক্রি জারি করার পর ওই সম্পত্তি কি আবার ক্রোক করার দরকার আছে? সেটা তো আদালতের এখতিয়ারেই আছে, তাই সেটা লাগবে না, মানে করার দরকারও নাই দ্বিতীয়বার, প্রয়োজনও নাই, বা করা যাবে না। যেটাই হোক না কেন, তাহলে 11-তে প্রয়োজনীয়তাই নাই, কারণ অলরেডি আদালতের এখতিয়ারে আছে, সে সম্পত্তি ক্রোক করায় আছে। 12, ভারতে কৃষিজ দ্রব্য রায়ের পূর্বে ক্রয়যোগ্য নয়। যেমন কৃষকের দখলে থাকা ফসল, কৃষক যে ফসল দখলে রাখছে, এই কৃষকের যে দখলে থাকা ফসল সেটা তার সারা বছরের খাওয়ার জন্য, পরিবারের লালন পালনের জন্য, সেখান থেকে সে কিছু সম্পত্তি বিক্রয় করে অন্যান্য বাজার করবে। আবার কি করে, নেক্সট যে ফসল হবে সেটার জন্য বীজ রাখতে হয়। তো বীজ হিসাবে রাখলো, বা নিজের সারা বছরের খাওয়ার জন্য যে ফসল রাখলো, যেমন ধান রাখতে পারে সেখান থেকে চাল করে ভাত খাওয়ার জন্য, তারপরে ডাল রাখতে পারে পরিবারের চাহিদা পূরণের জন্য, এবং বাড়তি কিছু ডাল বিক্রয় করে পরিবারের পোশাক আশাক, বা মুসলমান হলে ঈদের সময় যে খরচ, এটসেট্রা এটসেট্রা। তার মানে পরিবারের পুরো ব্যয় নির্বাহের জন্য কৃষক কিন্তু তার কৃষিজ ফসলের উপরে নির্ভর করে। তাই তার এই যে লিভলিহুড, মানে জীবিকা, এই ফসলটাকে নিয়ে নেওয়া যাবে না, তাহলে সে কি বাঁচতে পারবে না। এই কারণে রায়ের পূর্বে ক্রোক করা যাবে না, কিন্তু রায়ের পরে ক্রোক করা যাবে। কেন রায়ের পরে ক্রোক করা যাবে? কারণ সে যদি অন্যায়ভাবে কোনো কিছু করে বাদীর সাথে, তাহলে বাদী তো ক্ষতিগ্রস্ত হলো, তাই বাদীর ক্ষতিটা পোষানোর জন্য তার ফসল ও সম্পত্তিও নিয়ে নেওয়া যাবে। কারণ কৃষকের বিরুদ্ধে তখন কি যাবে, ডিক্রিটা যাবে। আর রায়ের পূর্বে ক্রোক ডিক্রি হওয়ার আগে যেহেতু হয়, তাই এই সময় নেওয়া যাবে না। কারণ যদি ডিক্রি ভবিষ্যতে বাদী না পায় তাহলে তো কৃষকের ক্ষতি হয়ে যাবে, সে হয়তো বা ফসল করতে পারবে না, না হলে অনাহারে দিনাতিপাত করতে হবে তার, মানে অভাব অনটন শুরু হবে, পরিবারের সমস্যা হবে। তো 12টা হচ্ছে কৃষককে একটু রেমিডি দেওয়া হয়েছে, একটু সুবিধা দেওয়া হয়েছে মানবিক কারণে। 13তে বলা হচ্ছে স্মল কজ আদালত স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে না। তো স্মল ক্লজ যে আদালত আছে এইটা কিন্তু এই রায়ের পূর্বে যে ক্রোক, এইটা করতে পারে না, তবে রায়ের পরে ক্রোক করতে পারবে। আমরা পড়ছি রায়ের পূর্বে ক্রোক, অতএব স্মল ক্লজ যে কোর্ট, সেটা কিন্তু রায়ের পূর্বে ক্রোক করতে পারবে না। স্থাবর সম্পত্তি পারবে না, অস্থাবর সম্পত্তি, গহনা, টাকা পয়সা, এগুলো করতে পারবে। আশা করি 38-এ থেকে যে আমরা 7টা বিধি পড়লাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে কত বিধিতে কি আছে, এবং বিশেষ করে 5 আর 6-এর পার্থক্যটা। আচ্ছা, এরপরে আদেশ 39। আদেশ 39 বহুল ব্যবহৃত একটি আদেশ। এখান থেকে প্রচুর
প্রশ্ন আসে পরীক্ষায়, এবং এখান থেকে কিন্তু বাস্তবে প্রচুর কাজে লাগে। সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্তর্বর্তীকালীন আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা আমরা পড়েছি কোথায়? এছাড়া একটা পড়েছি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়েছি আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা, 52তে সংজ্ঞা দেওয়া আছে। তারপরে 52 থেকে 57 পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা, পার্মানেন্ট ইনজাংশন, মানে টেম্পোরারি ইনজাংশন মানে অস্থায়ী নিষেধাজ্ঞা, তারপরে পার্মানেন্ট ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন, নেগেটিভ এগ্রিমেন্ট, এগুলো আমরা এসআর অ্যাক্টে পড়েছি। আইনে আছে এটা করা যাবে, কিন্তু কিভাবে করতে হবে এটা বলা আছে কিন্তু আদেশ 39-এ। তাহলে এসআর অ্যাক্টে বলে দেওয়া আছে আইনে এটা এটা করা যাবে, আদালতকে পাওয়ার দেওয়া হয়েছে, বা কোন কোন পরিস্থিতিতে মঞ্জুর হবে, কোন কোন পরিস্থিতিতে না মঞ্জুর হবে, এগুলো আমরা জেনেছি এসআর অ্যাক্ট থেকেই। তো সেইটাই আবার সিপিসিতে এসে আমরা জানছি প্রসিডিউরটা কি, কিভাবে সেটা করতে হবে, বাস্তবায়নটা কিভাবে করতে হবে। এখানে আবার আরেকটা কাছে অন্তর্বর্তীকালীন আদেশ, ইন্টারলোকিউটরি অর্ডার, এটা কিন্তু আমরা আবার এখানে জানবো। বিধি একে বলা হচ্ছে যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে, এটা কিন্তু আমরা এসআর অ্যাক্টেও পড়েছি, এখানেও আবার রিপিট হচ্ছে। অপচয়, অস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে অপচয় হতে পারে সম্পত্তির, ক্ষতিগ্রস্ত হতে পারে সম্পত্তি, হস্তান্তরিত হতে পারে সম্পত্তি, কোনো ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হবার ঝুঁকির সম্মুখীন হতে পারে। এগুলো ইচ্ছা প্রকাশ, তার মানে এগুলোর ইচ্ছা প্রকাশ বলতে আমি কি বোঝাচ্ছি? অপচয় করে ফেলছে বা অপচয় করার ইচ্ছা পোষণ করছে, মানে বিবাদী চিন্তা করছে আমি এটা করব, মানে উপক্রম হয়েছে, এটাকে ইচ্ছা প্রকাশ বলা হচ্ছে। হয়তো বা কারো কাছে বলেছে যে আমার সম্পত্তিটা আমি বিক্রয় করবো, নিবেন কিনা, তার মানে ইচ্ছা প্রকাশ করছে বিবাদী, তার মানে উপক্রম হচ্ছে, অ্যাবাউট টু, করার চেষ্টা করছে, ট্রাই করছে, অথবা মানে সরাসরি সেটা করছে। তার মানে তার মানসিক ভাবে সে করার চেষ্টা করছে, অথবা অ্যাক্টিভলি বাস্তবে করার চেষ্টা করছে, যেটাই হোক না কেন এটা কি করতে হবে? এগুলো রোধ করার জন্য আদেশ 39 বিধি 1 অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করলে আদালত কনভিন্সড হবেন এবং মঞ্জুর করে দিবেন, যদি এগুলো প্রমাণ করা যায় শুনানির মাধ্যমে। এটা একতরফা করতে পারে, অথবা বিবাদীকে শোকজের নোটিশ দিল, যে বললো 5 দিন বা 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিনের মধ্যে বা 14 দিনের মধ্যে আসেন। আমি অধিকাংশ ক্ষেত্রে 14 দিনের সময় দেয় যে এই নোটিশ প্রাপ্তির 14 দিনের মধ্যে আপনি কারণ দর্শান। তবে আমি যেটা আবেদন করেছিলাম রিসেন্টলি মামলায়, সেটা মাত্র 5 দিন সময় দেওয়া হয়েছিল বিবাদীকে। তো 5 দিনের মধ্যে তিনি এসে কারণ দর্শালেন, আমার পক্ষে এটা মঞ্জুর হয়ে গেল। তো এখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করবেন, যে রায়ের পূর্বে ক্রোক বা গ্রেপ্তার আমরা 38-এ যেটা দেখলাম, 38-এ টাকার অর্থের মামলার ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ করে কাজে লাগছে। কিন্তু ওখানেও এই যে 5-6-এ কেউ যদি সম্পত্তি হস্তান্তর করার চেষ্টা করে, তাহলে আবার এখানেও হস্তান্তর করার চেষ্টা করলে, যখন একটা সিভিল মামলায় মনে করেন একটা সম্পত্তি নিয়ে মামলা হয়েছে, একটা 10 কাঠা সম্পত্তি নিয়ে মামলা করেছে বাদী, ওই সম্পত্তিটাই বিবাদী অন্য জায়গায় বিক্রয়ের চেষ্টা করছে, তখন কিন্তু রায়ের পূর্বে ক্রোকও চাইতে পারে, অথবা এই হস্তান্তর আটকানোর জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে। এবং সেখানে লিখবে এই সম্পত্তি যেন কোনো ক্ষতি করতে না পারে, কোনো অপচয় করতে না পারে, এটা হস্তান্তর করতে না পারে, ওই সম্পত্তির কোনো প্রকৃতির পরিবর্তন করতে না পারে। প্রকৃতির পরিবর্তন বলতে সম্পত্তিটা মনে করেন একটা ভিটা জমি, সেখানে কোনো যেন গাছ লাগাতে না পারে, সেখানে যেন কোনো ভবন নির্মাণ করতে না পারে, সেখানে কোনো যেন পুকুর খনন করতে না পারে, বা একটা পুকুর সেটা যেন ভরিয়ে ভরাট করে এইটা উঁচু করে কোনো স্থাপনা নির্মাণ করতে না পারে, মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে হবে। এটাকে বলে যেন এর প্রকৃতি পরিবর্তন করতে না পারে, তার মানে কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এটার জন্যই নিষেধাজ্ঞা চাওয়া হয়। 2-এ বলা হচ্ছে লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধকল্পে নিষেধাজ্ঞা। মনে করেন যে বলা হচ্ছে 2-এর 3-এ যেটা বলা হচ্ছে নিষেধাজ্ঞা অমান্য, কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে, মনে করেন 39-এর 1-এ নিষেধাজ্ঞার দরখাস্ত করলেন, মঞ্জুর হয়ে গেল। এখন এই নিষেধাজ্ঞা দেওয়ার পরেও বিবাদী যদি নিষেধাজ্ঞা অমান্য করে যেটা করতে নিষেধ করা হয়েছিল সেটা যদি করে বা করার চেষ্টা করে, তাহলে কি করা হবে? 2 অনুসারে আবার আরেকটা আবেদন করতে হবে এবং আদালতকে বলতে হবে ইওর অনার, যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সেটা বিবাদী মানছে না,
নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবাদী এই কাজটা করছে, এই সম্পত্তিটার অপচয় করছে, ক্ষতিগ্রস্ত করছে, বা আকার প্রকৃতির পরিবর্তন করার চেষ্টা করছে, বা রকম পরিবর্তন করার চেষ্টা করছে। রকম পরিবর্তন বলতে ধানি জমি নিচু করার চেষ্টা করছে, নিচু জমি উঁচু করার চেষ্টা করছে, বা ভিটা জমি সেটা ভেঙে অন্য কিছু করার চেষ্টা করছে, বা এখানে একটা ভবন আছে ভেঙে ফেলার চেষ্টা করছে, এটসেট্রা এটসেট্রা। তার মানে রকম পরিবর্তন যাক বলে। আপনারা দেখবেন যখন আমরা সম্পত্তির তফসিল লিখি তখন একটা রকম বলে কলাম থাকে। এটা কি রকমের সম্পত্তি, এটা ভিটা না পুকুর না মাঠাইল। মাঠাইল বলতে ছোট নিচু জলাশয়, এটাকে মাঠাইল বলে বা ম্যাঠিল যেটাই বলি না কেন, এটা বলা হয়। তারপরে ধানী সম্পত্তি আছে, ভিটা সম্পত্তি আছে, বাড়ি রকমের সম্পত্তি আছে। তো এরকম পরিবর্তন করতে দেওয়া হবে না। তো নিষেধাজ্ঞা দিলেও রকম পরিবর্তন করা যাবে না, যে অবস্থায় আছে সে অবস্থায় থাক, কিন্তু তাও করছে বিবাদী, তখন 2 অনুসারে আবেদন করে আদালতকে অবগত করতে হবে। তখন আদালত কি করবে? বিধি 2 এর 3 উপবিধি, যে ব্র্যাকেটে 3 মানে উপবিধি 3, 2 এর 3 নিষেধাজ্ঞা অমান্য করেছে তাই সম্পত্তি ক্রোক। দেখেন, আমরা সম্পত্তি ক্রোক 38-এ দেখলাম, কিন্তু 39-এর মধ্যেও কিন্তু সম্পত্তি ক্রোক আসছে। কখন ক্রোক আসবে? যখন অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করবে বিবাদী, তখন ও 6 মাসের জেল। 6 মাসের জেল সিভিল প্রাইজন, যেহেতু সিভিল মামলা সেটাকে সিভিল প্রাইজনই বলা হবে, ক্রিমিনাল জেল বলা হবে না, বা হাজত বলা হবে না। ক্রোক অনধিক 1 বছর রাখা যাবে। 1 বছর পরও যদি অমান্য করে তাহলে নিলামে বিক্রয় করা যাবে। একটা সম্পত্তি ক্রোক করে নেওয়া হলো, ক্রোককৃত সম্পত্তিও যদি গোপন করে সেটা অমান্য করার চেষ্টা করে, আদালত ক্রোক করেছে মানে কি সেটা, সেখানে তো আর সবসময় পাহারায় থাকবে না আদালত। হয়তোবা একটা সাইনবোর্ড দিয়ে দিবে এবং চারিদিক দিয়ে লাল নিশান দিয়ে দিবে যে এটা আদালত ক্রোক করলো। এখন সেটাও যদি অমান্য করে সেখানে প্রবেশ করে বিবাদী, তখন তার সম্পত্তি যেন আর কিছু করতে না পারে, সেটা নিলামে বিক্রয় করে দিতে পারে আদালত, দিয়ে যে টাকাটা পাওয়া যাবে সেটা জমা রাখবে। অথবা কোনো রিসিভার নিয়োগ করতে পারে, য- যেটা প্রয়োজন মনে করে। রিসিভারের কথা কিন্তু আমরা একটু পরে জানবো। এই যে রিসিভার নিয়োগ 40-এ আছে। তার মানে রায়ের পূর্বে ক্রোক, অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন আদেশ এবং রিসিভার একেবারে ওতপ্রোতভাবে জড়িত। একটা আরেকটার বিকল্প হিসাবে আসতে পারে, বা একটা আরেকটার মধ্যে চলে আসতে পারে। এরা সবকিছু কিন্তু বাদীকে রেমেডি দেওয়ার জন্য, বাদীর সুবিধার্থে এগুলো করা হয়েছে। মামলা চলাকালীন যেন বিবাদী চালাকি করতে না পারে, এই কারণে। 3-এ বলা হচ্ছে নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে অপর পক্ষকে নোটিশ প্রদান। এই যে একটু আগে আমি যেটা বললাম, নোটিশ দিতে পারে 5 দিন, 10 দিন, 14 দিন এরকম। বিলম্বের কারণে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হলে নোটিশ প্রদান ছাড়াই নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যাবে। দেখবেন, আমি এমসিকিউ প্রশ্ন করি। কি প্রশ্ন? এসআর অ্যাক্টের সময় করেছিলাম যে নিষেধাজ্ঞার আদেশ কি এক্সপার্টে দেওয়া যাবে কিনা। দেওয়া যাবে। এক্সপার্টে মানে কি? একতরফা। বাদী পক্ষ তার আইনজীবী নিষেধাজ্ঞার জন্য দরখাস্ত করলো আদালতে। নিষেধাজ্ঞা দরখাস্ত করতে অবশ্যই কি দিতে হয়? বাদীকে উপস্থিত হতে হয় এবং বাদী হলফনামা দিতে হয়, এফিডেভিট করতে হয়। এফিডেভিট করার মাধ্যমে হয়, যেমন এটা একটা আলাদা দরখাস্ত এই কারণে। আর আমি বলেছিলাম দরখাস্ত মানে শেষে এফিডেভিট থাকবে, এই কারণে। তো বাদী এফিডেভিট করে দরখাস্ত করলো। এখন বাদী যদি কনভিন্স করতে পারে, ইওর অনার, যদি তাকে সময় দেওয়া হয়, তাহলে আমি যে উদ্দেশ্যে এই দরখাস্ত করছি, নিষেধাজ্ঞা চাচ্ছি, সেই উদ্দেশ্যটা কি হবে? ব্যর্থ হবে। অতএব তাকে সময়ই দেওয়া যাবে না, আপনি একতরফা আমাকে রায় দিয়ে দেন। তখন আদালত যদি দেখে পরিস্থিতি এরকম যে তাকে যদি 2 দিনও সময় দেওয়া হয় বিবাদীকে, তাহলে সে 2 দিন অপব্যবহার করবে, বা যেই কারণে নিষেধাজ্ঞা চাচ্ছে সেটা ভেস্তে যাবে, তখন আদালত একতরফা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ একতরফা হতে পারে, আবার দোতরফা হতে পারে। বিবাদীকে যদি শোকজ করা হয়, বিবাদী যদি আসে, শোকজ এর শোকজের যে জবাব তিনি দিলেন, আপত্তি জানালেন, জানিয়ে সেটা শুনানির যদি সুযোগ পায়, তাহলে সেটা দোতরফা হয়ে গেল। আর শুনানির সুযোগ না পেলেই তো একতরফা হয়ে গেল। মানে নোটিশ না দিয়ে যখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মঞ্জুর করা হবে, তখন একতরফা হয়ে গেল বা এক্সপার্টে হয়ে গেল। 5 অন্য পক্ষের শুনানি ছাড়া অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যাবে না, শুনানির সুযোগ না দিয়ে। তাহলে 3-এ আমরা দেখলাম যে একতরফা দেওয়া যেতে পারে, আবার 5-এর এতে বলা হচ্ছে দেওয়া যাবে না। তাহলে এখানে দেওয়া যাবে কখন, দেওয়া যাবে না কখন, এখানে মামলার পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে। সরকার বা বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে বা কোনো বেসরকারি পক্ষের অনুরোধ ক্রমে
একতরফা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে না বা আদেশ নয়। তাহলে যদি সরকার বা কোনো বিধিবদ্ধ সংস্থা যেমন বাংলাদেশ বার কাউন্সিল বা কোনো আহ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা অটোনোমাস কোনো ইনস্টিটিউশন, যেমন পাবলিক যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো, তো তাদের বিরুদ্ধে একতরফা কখনো মানে নিষেধাজ্ঞার আদেশ কেউ নিতে পারবে না, এটা নিষেধ করা আছে। তার মানে সরকার এবং বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো বেসরকারি ব্যক্তি নিতে পারবে না। তবে বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে সরকার বা অন্য কোনো ব্যক্তি নিতে পারবে। তাহলে এখানে একতরফা দেওয়া যাবে না সরকার এবং বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে, অন্যান্য সকল ক্ষেত্রে একতরফা দেওয়া যেতে পারে। এখানে দেখেন এই লাইনটা যেহেতু আমি আগে থেকে হাইলাইট করে রাখছি, তার মানে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে বিগত সালে প্রশ্ন আসছে মেবি। সরকার পক্ষের অনুরোধ ক্রমে বেসরকারি পক্ষের বিরুদ্ধে একতরফা বা একতরফা অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে। আমি পরের লাইনে এটা ক্লিয়ার করে দিয়েছি, তা কোথায় যাবে কোথায় যাবে না আমরা দেখতে পেলাম। অপরপক্ষ বলতে বিবাদী হাজির হওয়ার 7 দিনের মধ্যে দরখাস্তের শুনানি করে নিষ্পত্তি বা ডিসপোজ করতে হবে। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানির সময়সীমা কতদিন? 7 দিন। কখন থেকে 7 দিন গণনা শুরু হবে? বিবাদী যেদিন উপস্থিত হবে সেদিন থেকে 7 দিন, এর মধ্যে শেষ করতে হবে। তো আমি যে দরখাস্ত করেছিলাম 5 দিনের মধ্যে তাকে শোকজ করতে বললো বিবাদীকে, বিবাদী আসলো, আসার পরে 2 দিনের মধ্যে নিষ্পত্তি হয়েছিল। যেদিনকে তিনি দরখাস্ত দিয়েছেন সেদিন শুনানি করেননি, যেদিনকে দরখাস্ত দিয়েছিলেন সেদিন শুনানি করলো না। আমি রেডি ছিলাম শুনানি করার জন্য, কিন্তু বিবাদী বললো আমরা আজকে শুনানি করব না, আরেকটা ডেট দেন। আদালত জাস্ট তার একদিন গ্যাপ রেখে পরের দিনই শুনানি। আমার যতটুকু মনে পড়ছে সেদিন সোমবার ছিল, সোমবারে দরখাস্ত জবাব দিয়েছে তারা, এবং বুধবারে আবার তারিখ দিয়েছে, মানে মাঝখানে একদিন গ্যাপ, 2 দিনের দিনই আবার ডেট দিয়ে নিষ্পত্তি করে ফেলেছে আদালত। আদালত 7 দিন অপেক্ষাই করেনি। তার মানে এইটা আদালত খুব সুন্দরভাবে আইনটা মেনেছেন। যে পক্ষের অনুরোধে একতরফা অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছিল, পরিশেষে তার বিরুদ্ধে সিদ্ধান্ত হলে অতিরিক্ত ক্ষতিপূরণ বাবদ 10,000 টাকা পর্যন্ত প্রদানের আদেশ। তো যদি দেখে কোন একটা ক্ষতি করে ফেলেছে এই চলাকালীন, যেমন আমি যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা পেয়েছি সেখানে আমি নিষেধ করেছি সে যেন ভিতরে কোনো গাছ লাগাতে না পারে, বা কোনো ইট গেঁথে বা কোনো বেড়া দিয়ে কোনো কিছু করতে না পারে, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তো তিনি যদি কোনো কিছু করেন তাহলে আমি আবার আরেকটা দরখাস্ত দিতে পারি 5-এ দিয়ে বলবো আমাকে এখানে 10,000 টাকা জরিমানা টাকাটা দেওয়া হোক, তাহলে এই টাকাটা আমি কোর্ট থেকে, কোর্টের মাধ্যমে বিবাদীর কাছ থেকে আদায় করে আমি বাদীকে দিতে পারবো। তাহলে বাদীর জন্য আরেকটা নতুন চাপ সৃষ্টি হবে যে আমি কিছু করলেই তো আমার উপরে সমস্যা সৃষ্টি হচ্ছে। তখন বিবাদী কি থাকবে? চাপের মুখে থাকবে। তো বিবাদীকে চাপে রাখার জন্য এগুলো বাদীর জন্য খুবই ব্যবহার করা, আদালতে প্রচুর ব্যবহৃত অস্ত্র বলতে পারি আমরা, যে এগুলো বিবাদীকে ঘায়েল করা যায়, বিবাদী যেন আর অন্যায় করতে না পারে। তবে হ্যাঁ, আপনারা লক্ষ্য করবেন বাদী সঠিক কিনা, বাদী ক্লিন হ্যান্ডে এসেছে কিনা, সৎভাবে এসেছে কিনা, বাদী সঠিক কথা বলছে কিনা, বাদীর কাগজপত্র ঠিক আছে কিনা, তাহলে আপনারা এটা করতে পারবেন। তা আমি দেখেছি বাদী সঠিক আছে আমার, আমি বাদীর জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি অলরেডি অস্থায়ী নিষেধাজ্ঞা পেয়েছি, এবং হয়তোবা আমি কিছুদিনের মধ্যে আবার সেই জমিতে নিজে যাব। আমি দরখাস্ত করার আগেও গিয়েছিলাম, দরখাস্ত করার পরেও গিয়েছি, আবারও যাব। যদি কিছু করে আমি এই 5-এ দরখাস্ত করে দেব। তাহলে আমি যে এগুলো পড়ছি আমার বারবার আবার মাথায় গেঁথে যাচ্ছে, আমি আগে থেকে জানি, কিন্তু জিনিসটা আবার আমার রিভাইভ হচ্ছে। আমি বাস্তবে কিন্তু এটা ব্যবহার করতে পারবো। অতএব আপনাদেরকে বলবো, শুধু পড়াশোনার মধ্যে থাকবেন না, একটু কোর্টে যাওয়ার চেষ্টা করবেন, এবং সিভিল লয়ারের আন্ডারে এবং ক্রিমিনাল লয়ারের আন্ডারে, উভয় লয়ারের আন্ডারে থেকে একটু কোর্টে যাওয়ার চেষ্টা করবেন। সিভিল লয়ারের আন্ডারে গেলে আপনি এই যে সিপিসি, এসআর অ্যাক্ট এগুলো বুঝতে পারবেন ভালোভাবে। আর ক্রিমিনাল লয়ারের আন্ডারে গেলে আপনাকে সিআরপিসি বুঝতে খুবই সুবিধা হবে, এবং পেনাল কোড বুঝতে সুবিধা হবে। 6, অন্তর্বর্তী বিক্রয়ের আদেশ প্রদানের ক্ষমতা ক্ষয়শীল এবং পচনশীল সম্পত্তির ক্ষেত্রে। ক্ষয়শীল এবং পচনশীল সম্পত্তি বলতে মনে করেন একটা আম বাগান আছে, তো আম গাছ, আম গাছে আম আছে, পেকে পেকে পড়ে যাবে যদি দ্রুত এটা সিদ্ধান্ত না নেওয়া হয়। এই কারণেই হয়তোবা অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে। আচ্ছা, অন্তর্বর্তী আদেশের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসিভার নিয়োগ, যেটা আদেশ 40-এ আছে।
চল্লিশের একে বলা হচ্ছে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ, সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরণ এবং সংরক্ষণ, এই উদ্দেশ্যে একজন রিসিভার, যিনি থার্ড পার্টি, না বাদীর কেউ না বিবাদীর কেউ, একেবারে নিরপেক্ষ একজন ব্যক্তি, হয়তোবা কোনো গণ্যমান্য ব্যক্তি, এলাকার মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, নিরপেক্ষ হতে হবে এবং সৎ হতে হবে নিশ্চয়ই। এবং উভয় পক্ষ কর্তৃক কি করতে হবে, বাদী বলবে হ্যাঁ ইনাকে দেওয়া যাবে, বিবাদী বলবে ইনাকে দেওয়া যাবে। তো এটা আদালতে দেখতে পারে, অথবা বাদী বা বিবাদী যিনি রিসিভার নিয়োগ চাচ্ছেন সে প্রস্তাব করলো এবং অপর পক্ষ সাপোর্ট দিল, হ্যাঁ এনাকে দিতে পারেন, ইনি নিরপেক্ষ। যতক্ষণ না নিরপেক্ষ ব্যক্তি পাওয়া যাচ্ছে ততক্ষণ রিসিভার নিয়োগ করা যাবে না। রিসিভার নিয়োগ সম্পর্কে কিন্তু আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় পড়েছিলাম। উন্নয়নের জন্য খাজনা ও মুনাফা সংগ্রহ, প্রয়োগ ও হস্তান্তর, এগুলোর জন্য রিসিভার নিয়োগ করা যাবে। দলিল সম্পাদন সম্পর্কে মালিকের অনুরূপ ক্ষমতা রিসিভারের হবে। একটা দলিল লিখতে হবে, বাদী বিবাদীর মধ্যে একটা চুক্তি করতে হবে বা একটা এগ্রিমেন্ট করতে হবে, এগুলোর জন্য রিসিভার নিয়োগ করা যাবে। দুইয়ে বলা হচ্ছে পারিশ্রমিক আদালত নির্ধারণ করবে। বাদীপক্ষ রিসিভার নিয়োগের দরখাস্ত করলো, রিসিভার নিয়োগ করা হলো, আদালত বলল যে ইনাকে 5,000 টাকা দিয়ে দিবেন বা ইনাকে 10,000 টাকা দিয়ে দিবেন বা মাসে মাসে 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে দিবেন। কাজ অনুসারে, সম্পত্তির পরিমাণ অনুসারে এবং কতটুকু দায়িত্ব পালন করতে হচ্ছে রিসিভারের, এটা মামলার প্রকৃতির উপর নির্ভর করবে এবং সিচুয়েশনের উপর নির্ভর করবে, কি প্রপার্টি প্রোটেক্ট করতে হবে বা কি করতে হবে। তো পারিশ্রমিক আদালত বলে দেবে এত টাকা দিতে হবে, তো যিনি দরখাস্ত করছেন আইদার প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট, বাদী বা বিবাদী যাই হোক না কেন, তাকেই এই টাকাটা দিতে হবে। 5, কালেক্টর যখন রিসিভার নিযুক্ত হতে পারেন রাজস্ব প্রদানকারী ভূমি, মনে করেন যেই প্রপার্টি থেকে ভূমি উন্নয়ন কর বা ট্যাক্স, আমরা বলি যে খাজনা দেওয়া হয়েছে কিনা, তো যে সম্পত্তির খাজনা দিতে হয় এই সম্পত্তি সংক্রান্ত যদি রিসিভার নিয়োগ করা হয় তাহলে অবশ্যই কালেক্টরকে করা যাবে। তো কালেক্টরের দায়িত্ব পালন করে আমাদের এখন জেলা জজ। কালেক্টর বলতে কিন্তু জেলা, সরি, জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক, ডিসি, ডিসি কিন্তু এখন কালেক্টরের দায়িত্ব পালন করে। কালেক্টর বলতে কিন্তু আমাদের বাংলাদেশে আলাদা কোনো পদ নাই, ডিসি কালেক্টরের দায়িত্ব পালন করে থাকেন। তো আজকের ক্লাসটা সংক্ষিপ্ত ছিল, এতটুকুই আলোচনা। আজকের ক্লাস থেকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আর প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দেব। কেউ কেউ বলছিল যে 40-40-80 মিনিট করলে ক্লাস দীর্ঘ হয়ে যায়, তো এটা আসলেই ছোট ক্লাস ছিল, মাত্র 3টা আমি রেখেছিলাম। নেক্সট ক্লাসও ছোট হবে। তো আপনারা প্রশ্ন করতে চাইলে আমি, হ্যাঁ শাহেদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে খুশি তো? হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে খুশি, তবে একটু বেশি ছোট। না, আর একটু হলো মানে কনসেন্ট্রেশন থাকতো। না, নেক্সট টাইম এখানে ইনশাআল্লাহ। আমার আমার নোটটা খুবই সংক্ষিপ্ত, এটা পড়লে আপনি বুঝতে পারবেন। আর প্রশ্ন থাকলে করেন না, আমি আরো, আমার তো এনার্জি আছে, আমার তো সমস্যা নাই। আর প্রশ্ন, না, প্রশ্ন থ্যাংক না ইউ ভাই। থাকলে শুধু তো আপনাদেরকে ঝুলিয়ে রেখে এবং আমার, আমিও ক্লাসে থেকে তো আর লাভ নাই। আর দেশের পরিস্থিতির কারণে আসলে মনটাও খুব ভালো থাকে না যে একটু গল্প করব বা ক্লাসে একটু মজা করব, সেটাও আসলে করতে ইচ্ছা করে না, এটা সত্যি কথা। না, সত্য আশা করি আসলে চারিদিকে কি পরিস্থিতি, আওয়াজ। হ্যাঁ, পরিস্থিতি যদি ভালো হয় আবার মজা করব, গল্প